বাকিটা কি ঘুমাইতেছে নাকি? চলেন ভাই আমরা একটা সফটওয়্যার বানাই। এগুলো দিন শেষ। এমন একটা সফটওয়্যার বানাই যেটা এআই বানাতে পারবে না। সিএসসি পড়বই না, সিএসসি পাবো না। ভাই বেশি করে জব নেই সিএসসি সিএসসি ফিল ধ্বংস পড়বে ইলেকট্রিক্যাল। মনে কি করবা? মেডিকেল সরকারি নাকি প্রাইভেট? প্রাইভেট পড়াবে না, মানে প্রাইভেটে পড়াবে না, সরকারি চান্স পেতেই হবে। যদি না হয় তাহলে বিয়া ভালো একটা অপশন দিচ্ছে, এটা লুফে নিও। বেশি কবি রেখেছে এই অপশন বেশি কবি রেখেছে বেশি কবি না বাস্তব ডাক্তারি, নার্সিং, ইঞ্জিনিয়ার। মেডিকেলের জন্য চেষ্টা করবো না? ইঞ্জিনিয়ারিং এগুলো তো হবে না, করতে হবে না। তো আজকে আমি পুরো চ্যাপ্টার 3টা রিভাইজ করলাম, চ্যাপ্টার 4 শেষ। ভাইয়া টিচার অসব মাস বইটা টিচার হওয়া যাবে। হ্যাঁ, বুয়েট টিচার হওয়ার শর্ত কি? আগে বুয়েটে চান্স পেতে হবে, তারপরে 4 বছর হচ্ছে যে গাধার মতো পড়াশোনা করে সিজিপিএ ধরতে হবে 3.9 প্লাস, তারপরে তুমি ফ্যাকাল্টি হতে পারবে। 3 পয়েন্ট হ্যাঁ 3.9। তাহলে কি করি নাকি আর বলছি আরে ভাই আইসা তো বোর্ডের মধ্যে 3 পয়েন্ট লাইনে শুধু আমাদের চলো আজকে আমরা চ্যাপ্টার 3 রিভিশন, ওকে? রিভিশন চলবে। তো আমরা আমাদের চ্যাপ্টার 3টা মূলত হচ্ছে যে মূলত 4টা অংশে বিভক্ত। অ্যাকচুয়ালি যদিও চ্যাপ্টার একটা, এর মধ্যে 4টা পার্ট আছে। একটা হচ্ছে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম, আর একটা হচ্ছে আমাদের এস ব্লক এবং পি ব্লক মৌলসমূহের রসায়ন। এরপরে আছে তোমার রাসায়নিক বন্ধন অংশ, এবং সবার শেষে আছে তোমার ডি ব্লক মৌলসমূহের রসায়ন। চারটা পার্ট। আজকে আমরা প্রথম পার্টটা দেখবো, সেটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কিত। কিরকম কোশ্চেন হলে পরীক্ষা আসতে পারে। দেখো এখানে আমরা একটা কম্প্রিহেনসিভ কোশ্চেন সলভ করব, যেমন আপনি এটা করলে মোটামুটি তোমার এই পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কে যত টাইপের কোশ্চেন পরীক্ষা আসতে পারে সব কভার হয়ে যাবে। কারণ এখানে আলাদা আলাদা সলিউশন সলভ না করে তুমি এভাবে করলে বেটার হবে। নাহলে তোমাকে অনেক সলিউশন প্র্যাকটিস করতে হবে। তো কি বলছে কোশ্চেন দেখো একটু, কত কোশ্চেনটা পড়ো। দেখো এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম হচ্ছে যে উদ্দীপকে তোমার এরকম একটা পর্যায় সারণীর একটা অংশ বিশেষ দেওয়া থাকবে। তো এই অংশটা থেকে আগে তোমাকে মৌলগুলো আইডেন্টিফাই করা জানতে হবে। তো এখানে কি আছে দেখো, পর্যায় আছে, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ে গ্রুপ আছে 1 2 13 14 15 16 17, ঠিক আছে? আচ্ছা তো এখন দেখো পারমাণবিক সংখ্যা সর্বোচ্চ কত পর্যন্ত মুখস্থ করতে হবে? 30 পারমাণবিক সংখ্যা 30 পর্যন্ত আপাতত জানিয়ে দিয়েছে। স্যার আমাদের কলেজে 51 নাম্বার পারমাণবিক সংখ্যা দিয়ে আসছে। 51 না, এগুলো লাগবে না, এগুলো আসলে আমাদের তো আনকেবল চলে আসে, বাট দরকার নাই। 30 পর্যন্ত মনে থাকলেই হবে। 30 এর বাইরে কয়েকটা হচ্ছে যে মৌল আছে, এগুলো জানলে হবে। যেমন সিলভার, তারপর হচ্ছে প্যালাডিয়াম। চলো দ্বিতীয় পর্যায়ে বলো তো, দ্বিতীয় পর্যায়ে 1 নম্বর গ্রুপ, চলো আমরা গ্রুপগুলো আইডেন্টিফাই করি। দ্বিতীয় পর্যায়ে 1 নম্বর গ্রুপ এটা কি? দ্বিতীয় পর্যায়ে 1 নম্বর গ্রুপে কি হতে পারে? এই মৌলটা কি বলো তো? এটা হচ্ছে লিথিয়াম, ঠিক আছে? লিথিয়াম দ্বিতীয় পর্যায়ে 1 নম্বর গ্রুপ লিথিয়াম। তৃতীয় পর্যায়ে 1 নম্বর গ্রুপ কে? সোডিয়াম না? দ্বিতীয় পর্যায়ে 2 নম্বর গ্রুপ কে? এটা বেরিলিয়াম। তৃতীয় পর্যায়ে গ্রুপ কে? ম্যাগনেসিয়াম, ঠিক আছে? ম্যাগনেসিয়াম। দ্বিতীয় পর্যায়ে 13 নম্বর গ্রুপ কি? এটা অ্যালুমিনিয়াম, ঠিক আছে? অ্যালুমিনিয়াম এটা বোরন। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে বোরন, এটা হচ্ছে বোরন।
অ্যালুমিনিয়াম, ঠিক আছে। অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে দেখো দ্বিতীয় পর্যায়ে 14 নম্বর উঠে কার্বন, এটাকে সিলিকন। কার্বনের পরে 15 নম্বর উঠে নাইট্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ঠিক আছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটাকে সিলিকন, তারপরে কি ফসফরাস, তারপরে সালফার, তারপরে কি সালফার, ক্লোরিন, ক্লোরিন, ঠিক আছে। Okay. তাহলে আগে আমরা মৌলগুলোকে আইডেন্টিফাই করে ফেললাম। এখন আমাকে কোশ্চেন, প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, যে উদ্দীপক অনুসারে কিউ এবং আর এর প্রথম আয়নীকরণ শক্তির মানের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। এটা হচ্ছে প্রয়োগমূলক, ঠিক আছে। দেখো কোথায় কোথায় আসছে, কুমিল্লা বোর্ড 25 গত বছরের কোশ্চেন, ময়মনসিংহ বোর্ড 25, কুমিল্লা বোর্ড 23, সিলেট বোর্ড 23, ঠিক আছে। 24 সালে কেমিস্ট্রি পরীক্ষা হয়নি, তাহলে 24 সালে আসলো। 24 সালে থাকবে তো। আচ্ছা, তাহলে চলো তাহলে আগে আমরা এটা বের করি যে কিউ এবং আর এর প্রথম আয়নীকরণ শক্তির মানে ভিন্নতা কেন হচ্ছে। তাহলে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, চলো দেখো ম্যাগনেসিয়ামের ইলেকট্রোবিন্যাস কি বলতো, ম্যাগনেসিয়ামের 12 নম্বর মৌল, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2, আর অ্যালুমিনিয়াম কি 1s2 2s2 2p6 3s2 3p6, 3s2 3p1। এখন দেখো যদি আমি ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন অপসারণ করি তাহলে কোথা থেকে সরাইতে হবে, 3s2 থেকে। আর যদি অ্যালুমিনিয়াম থেকে আমি ইলেকট্রন অপসারণ করি তাহলে আমার কোথা থেকে সরাইতে হবে, 3p1 থেকে। এখন দেখো নরমালি আমরা কি জানি যে একই পর্যায়ে বাম হতে ডান দিকে গেলে আকার কমে, আর আকার কমলে বাকি সবকিছু বৃদ্ধি পায়, তার মানে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে। তাহলে দেখো অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের ডানে অবস্থিত, তাহলে অ্যালুমিনিয়ামের আকার ছোট, ম্যাগনেসিয়ামের আকার বড়। তাহলে সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মান ম্যাগনেসিয়াম অপেক্ষা বেশি হওয়ার কথা ছিল, যেহেতু লেফট টু রাইট গেলে কি আকার কমে আয়নীকরণ শক্তি বাড়ে। তাহলে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মান ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান অপেক্ষা বেশি হওয়ার কথা ছিল। বাট বাস্তবে আমরা কি দেখি, বাস্তবে আমরা দেখি ম্যাগনেসিয়ামের বেশি থাকে, যে ভাইয়া ম্যাগনেসিয়ামের বেশি, অ্যালুমিনিয়ামের কি কম, ঠিক আছে। এটার কারণ কি, এটার কারণ হলো এদের ইলেকট্রন বিন্যাস। তুমি যদি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো সেটা কি 3s2, আর তুমি যদি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো সেটা কি 3p1। তাহলে তুমি যদি ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন সরাতে চাও তাহলে তোমাকে 3s2 থেকে সরাতে হবে, আর অ্যালুমিনিয়াম থেকে তুমি যদি ইলেকট্রন সরাতে চাও তাহলে তোমাকে 3p1 থেকে সরাতে হবে। কিন্তু আমাকে বলো 3s2 বেশি স্থিতিশীল নাকি 3p1 বেশি স্থিতিশীল? অবশ্যই 3s2 ইলেকট্রনীয় কাঠামোটা 3p1 ইলেকট্রনীয় কাঠামো অপেক্ষা কি অধিক স্থিতিশীল। এই জন্য কি হবে, ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন অপসারণ করা তুলনামূলকভাবে বেশি কষ্টকর হবে। এই জন্য ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মান অ্যালুমিনিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা কি হবে, বেশি হবে। তাহলে তুমি কিভাবে আনসারটা করবে পরীক্ষায়, তুমি সুন্দর করে আয়নীকরণ শক্তির সংজ্ঞা লিখবা, বুঝছি কিনা। প্রশ্ন তুমি কিভাবে আনসার করবে এটা তুমি খাতায় লিখে রাখো, প্রশ্ন তুমি কিভাবে পরীক্ষা আনসার করবে, ঠিক আছে। প্রথমে আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা লিখবা, সংজ্ঞাটা লেখার পরে তারপরে তুমি কি পর্যায় ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক ভাবে আয়নীকরণ শক্তি কিভাবে পরিবর্তিত হয় এই কথাটা সুন্দর করে লিখবা। লেখার পর তারপরে তুমি তোমার মূল আনসারটা দিবা, ঠিক আছে। ডিরেক্টলি কখনো মূল আনসার দিবা না, কারণ ডিরেক্টলি মূল আনসার দিলে তুমি ফুল মার্কস নাও পাইতে পারো, ঠিক আছে। দেখা যায় তুমি একটা টপিক পারো, আনসার পারো, বাট তোমার মানে লেখার কৌশল জানো না তুমি, তার জন্য তোমার নাম্বার কাটা যাবে।
কিভাবে লিখবো আমরা আনসারটা পরীক্ষায়? আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা লিখবো ফার্স্টে, সংজ্ঞা লেখার পর এরপরে কি আয়নীকরণ শক্তির পর্যায় ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক পরিবর্তনটা লিখবো, লিখার পর তারপর আমি ব্যাখ্যাটা দেবো, ঠিক আছে? আচ্ছা বুঝছি, এটা খুবই পপুলার একটা কোশ্চেন, প্রায় আসে। তো নেক্সট কোশ্চেনে যাই আমরা। আচ্ছা আমি একটু মার্ক করি, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে? এটা সলিউশন। এবার 2 নম্বরটা দেখি আমরা। এবারে কি বলছে দেখো, যে উদ্দীপকের CEOF মৌলগুলো আয়নীকরণ শক্তির ক্রম এবং ইলেকট্রন আসক্তির ক্রম একই হবে কি? যুক্তি দাও। এটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। কোথায় কোথায় আছে, কতবার আসছে প্রশ্ন দেখছো, কতবার আসছে? 25 সালে কোথায় কোথায় আসছে? যশোরে আসছে, এরপরে হচ্ছে যে চট্টগ্রামে আসছে, দিনাজপুরে আসছে। কত ভাইরাল একটা প্রশ্ন দেখছো, কতবার আসছে পরীক্ষা? তাহলে CEF কে বলো তো? C হচ্ছে বোরন, E হচ্ছে কি নাইট্রোজেন, আর F কি অক্সিজেন, ঠিক আছে না? তাহলে কি বোরন নাইট্রোজেন অক্সিজেন। আছে তাহলে আমাদের মৌলগুলো আমি লিখি বোরন নাইট্রোজেন এবং কি অক্সিজেন। আচ্ছা এখন দেখো আমরা কি জানি যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কমে, আকার কমলে বাকি সবকিছু কি বাড়বে, আকার কমলে বাকি সবকিছু বাড়বে, আকারের সাথে বাকি সবাই ব্যস্তানুপাতিক। তাহলে আমাকে বলো যে বোরন থেকে নাইট্রোজেনের দিকে গেলে আকার তো কমতেছে, তো আকার কমলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি আয়নীকরণ শক্তির ক্রম, আয়নীকরণ শক্তির ক্রম এটা কি হবে? দেখো বোরন থেকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অবশ্যই বেশি, ওকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখো লেফট টু রাইট গেলে আকার কমে আয়নীকরণ শক্তি বাড়ে, তার মানে নাইট্রোজেন থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা না? কিন্তু এই জায়গায় একটা এক্সেপশন আছে, এই জায়গায় একটা ব্যতিক্রম। এই ব্যতিক্রমগুলো থেকে প্রশ্ন আসে। এটা কেন? কারণ দেখো তুমি যদি নাইট্রোজেনের ইলেকট্রোবিন্যাস দেখো সেটা কেমন? 1s2 2s2 2s2 2p3, আর অক্সিজেন কি 1s2 2s2 2p4, ওকে? তাহলে এখন দেখো যদি তুমি নাইট্রোজেন থেকে ইলেকট্রন সরাও তাহলে তোমাকে 2p3 থেকে সরাইতে হবে, আর তুমি যদি অক্সিজেন থেকে সরাইতে হবে 2p4 থেকে সরাইতে হবে। এখন বলো 2p3 বেশি স্থিতিশীল নাকি 2p4? অবশ্যই 2p3। তার কোনো অরবিটাল যদি অর্ধপূর্ণ থাকে, তাহলে p তে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকে, কিন্তু এখানে p তে আছে কয়টা? 3টা, তাহলে এটা অর্ধপূর্ণ অবস্থায় আছে। তাহলে অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস কি অধিক স্থিতিশীল হয়ে থাকে, এইজন্য 2p3 থেকে ইলেকট্রন অপসারণ করা বেশি কষ্টকর 2p4 অপেক্ষা। এইজন্য নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান অবশ্যই অক্সিজেন অপেক্ষা কি হবে? বেশি হবে, ঠিক আছে? বেশি। আচ্ছা এবার আসো ইলেকট্রন আসক্তির ক্রমটা আমরা একটু দেখি। তাহলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি কি হবে? আর দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্রম আমাদের আসলে সিলেবাসে নাই, মানে ওইটা তোমার এখন পড়তে হবে না, তুমি প্রথম আয়নীকরণ শক্তির উপরে ফোকাস করো। দ্বিতীয় আয়নীকরণ শক্তিতে আসলে কোনো প্রপার ট্রেন্ড নাই। এবার আসো ইলেকট্রন আসক্তির ক্রম। ইলেকট্রন আসক্তির ক্রম এটা কি হবে বলো? কোনটা দেখো ইলেকট্রন আসক্তির ক্রমে আসলে কোনো ঝামেলা নাই, এর কোনো ব্যতিক্রম নাই, সিম্পল। তাহলে লেফট টু রাইট গেলে কি আকার কমবে
ইলেকট্রন শক্তি কি পাবে m। এটা হবে তোমার বোরন থেকে নাইট্রোজেনের, তারপরে নাইট্রোজেন থেকে কি অক্সিজেন m। তাহলে এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন আসো, এখানে কি বলছে আমাদের, এটা আমাদের গেল। এবারে কি বলছে দেখো, উদ্দীপকের S T ও U মৌলসমূহের গলনাঙ্কের পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো। এটাও দেখো উচ্চ দক্ষতা মূলক। তাহলে এই গলনাঙ্কের পরিবর্তন কিন্তু ক্লাসে পড়াইছিলাম, ঠিক আছে? তৃতীয় পর্যায়ের মৌলসমূহের গলনাঙ্কের ক্রম পরিবর্তন। তাহলে দেখো S T U কোনটা? S হচ্ছে সিলিকন, T হচ্ছে ফসফরাস, আর U কি সালফার। আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ দেখো। তাহলে সিলিকন, ফসফরাস এবং কি সালফার। আচ্ছা দেখো ভালো করে দেখো সিলিকন নেচারে কিভাবে থাকে, সিলিকন নেচারে কিভাবে থাকে, এইভাবে থাকে। সিলিকন দৈত্যাকার অণু হিসেবে সিলিকন পরমাণু কিভাবে থাকে প্রকৃতিতে, এরকম তোমার অসংখ্য সিলিকন পরমাণু, এরকম অসংখ্য সিলিকন পরমাণু তোমার সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটা বৃহৎ দৈত্যাকার অণু সৃষ্টি করে, ঠিক আছে? এখানে অল্প কয়েকটা সিলিকন পরমাণু নিয়েছি, অসংখ্য থাকে, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন সিলিকন পরমাণু এভাবে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটা কি বিশাল ত্রিমাত্রিক একটা ক্যালাস জালিকা তৈরি করে একটা বৃহৎ দৈত্যাকার অণু সৃষ্টি করে। এখন তুমি যদি সিলিকনকে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় নিতে যাবে, তোমাকে অসংখ্য সিলিকন সিলিকন বন্ধন কি ভাঙতে হবে, যার জন্য প্রচুর পরিমাণে তাপ শক্তির প্রয়োজন হবে। এই জন্য সিলিকনের যে গলনাঙ্ক সেটা অনেক বেশি হবে। আচ্ছা এবার আসো ফসফরাস নেচারে কিভাবে থাকে বলতো? P4 ফসফরাস নেচারে থাকে P4। P4 এর গঠন কেমন? এই যে এরকম। এটা হচ্ছে P4 এর গঠন। আর S8 মানে S8 তাহলে তুমি এভাবে লিখতে পারো, সালফার হচ্ছে মোট 8টা, দুইটা, এই 4টা, আর এই 6টা, এই 8টা। ওকে আচ্ছা এখন দেখো, তাহলে ফসফরাস নেচারে থাকে P4 হিসেবে, সালফার নেচারে কিভাবে থাকে S8 হিসেবে। তো মনে রাখবা কোন একটা অণুর স্ট্রাকচারের মধ্যে, কোন একটা অণুর স্ট্রাকচারের মধ্যে যদি পরমাণু সংখ্যা বেশি থাকে, যেমন 4টা পরমাণু, এখানে কি 8টা পরমাণু, তাহলে কোন একটা অণুর গঠনে যদি পরমাণু সংখ্যা বেশি থাকে, তাহলে যেটা হয় যে ওই অণুগুলোর মাঝে যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে, কারণ এরা হচ্ছে অধাতু। অধাতুর অণুর মাঝে কোন ধরনের আকর্ষণ বল কাজ করে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে। তাহলে P4 অণুগুলোর মাঝেও ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আছে, আবার S8 অণুগুলোর মাঝেও কি আছে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আছে। বাট কার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেশি শক্তিশালী? সালফারের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা কি বেশি শক্তিশালী, কারণ এটা হচ্ছে S8, মানে সালফার পরমাণুর সংখ্যা এখানে বেশি, আর এটা তোমার P4, তাহলে ফসফরাস পরমাণুর সংখ্যা কম। এইজন্য P4 অণুগুলোর মাঝে যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে, তার থেকে S8 অণুগুলোর মাঝে অধিক পরিমাণে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে। এইজন্য S8 এর গলনাঙ্ক P4 এর গলনাঙ্ক অপেক্ষা কি বেশি, বুঝছো কিনা? তাহলে গলনাঙ্ক সবচেয়ে বেশি কার? সিলিকনের। এই যে তাহলে সবচেয়ে বেশি হচ্ছে ভাই সিলিকনের, সবচেয়ে বেশি সিলিকনের, তারপরে কার বলো S8, তারপরে সালফারের, তারপরে কার ফসফরাস। এইটা হবে তোমার ওলের গ্রুপ। প্রশ্ন আছে একটা, ওই ভ্যান ডার ওয়ালস বলতো অপোলার অণুর মধ্যে কাজ করে না? কাজ করে, হ্যাঁ অবশ্যই। তাহলে অপোলার অণু জিনিসটা কি? অপোলার মানে দেখো, অপোলার মানে তো হচ্ছে দেখো সার্কুলার নাই, এখানে সবগুলাই ফসফরাস না, তাহলে দুইটা ফসফরাস পরমাণুর মাঝে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 0।
এই জন্য আসলে এটা অপোলার। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর চেয়ে বেশি হলে কি হয়? পোলার হয়। এটা আমরা পড়ছিলাম। তো তাহলে আমাদের এটা ক্লিয়ার। নেক্সট কোশ্চেন চলে যাই আমরা। 4 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, উদ্দীপকের F মৌলের প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক হলেও E মৌলের ক্ষেত্রে অনুরূপ কিনা বিশ্লেষণ করো। এটা হচ্ছে কত আসছে? এটা ময়মনসিংহ পুলিশ আসছে, কত বছরই আসছে। আচ্ছা F মৌলটা কি? F মৌলটা কি বলো? অক্সিজেন। অক্সিজেন আর ই মৌলটা কি? নাইট্রোজেন। আচ্ছা তাহলে বলছে উদ্দীপকের অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক হলেও নাইট্রোজেনের ক্ষেত্রে অনুরূপ কিনা। দেখো ব্যাপারটা দেখো, ইলেকট্রন আসক্তি কি ছিল বলতো? যে আমরা একটা অক্সিজেন পরমাণু নিব কোন অবস্থায় বলতো? কোন অবস্থায় নিব? গ্যাসীয় অবস্থায় নিব। নিয়ে এর মধ্যে আমরা একটা ইলেকট্রন যুক্ত করব। একটা ইলেকট্রন যুক্ত করব। যুক্ত করে আমরা কি তৈরি করব? একটা একক ঋণাত্মক আধান তৈরি করব। মানে O- আয়ন বানাবো কোন অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। গ্যাসীয় অবস্থায়। তাহলে এই জিনিসটা বানাইতে যতটুকু তাপ শক্তির পরিবর্তন হবে তাকে আমরা কি বলে থাকি? ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি। এই ক্ষেত্রে ভাই ডেল্টা এইচ কি? নেগেটিভ হবে। আমি প্রশ্নে বলে দিছি, ঠিক আছে, যে অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি কি? নেগেটিভ। আচ্ছা এখন লক্ষ্য করো নাইট্রোজেনের ক্ষেত্রে ব্যাপারটা কি? নাইট্রোজেনের ক্ষেত্রে ব্যাপারটা কি দেখো, ধরো নাইট্রোজেন গ্যাস ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করবে বলো? N মাইনাস তৈরি করবে। N মাইনাস তৈরি করবে। এটাও ভাই গ্যাস। বাট এই ক্ষেত্রে তুমি দেখবে ভাই ডেল্টা এইচটা পজিটিভ আসবে। বা এটাকে তুমি শূন্য ধরতে পারো। কেন? এর কারণ হলো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। কারণ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কেমন? 1s2 2s2 2p3 2s2 2p3। নাইট্রোজেনের ইলেকট্রনীয় কাঠামো কি? 2p3। তাহলে খুবই স্থিতিশীল একটা ইলেকট্রনীয় কাঠামো। তাহলে নাইট্রোজেন কখনোই চাইবে না তার এই স্থিতিশীল কাঠামোটা নষ্ট হয়ে যাবে। কারণ নাইট্রোজেন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার কাঠামো কি হয়ে যাবে? 2p4। কিন্তু 2p4 এর তুলনায় 2p3 কি অধিক স্থিতিশীল। এই জন্য নাইট্রোজেন আসলে ইলেকট্রন গ্রহণ করতে চায় না। নাইট্রোজেনের ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি নাই বললেই চলে। বা যদিও বা নাইট্রোজেন ইলেকট্রন গ্রহণ করেও নাইট্রোজেন সেটা নিজে নিজে করবে না। নাইট্রোজেনের ভিতরে জোর করে তোমার কি ইলেকট্রন প্রবেশ করাইতে হবে। এই জন্য ডেল্টা এইচ কি হয়? পজিটিভ হয়। পজিটিভ কখন? যখন জোর করে তুমি ইলেকট্রন ঢুকাবে তখন ডেল্টা এইচ পজিটিভ। মানে বাইরে থেকে তোমার তাপ শক্তি দেওয়া লাগবে। ওকে, বাট ন্যাচারালি নাইট্রোজেনের ইলেকট্রন শক্তি মান আমরা কত ধরে থাকি বলো? শূন্য ধরি। মানে নাইট্রোজেন ইলেকট্রন নিতেই চায় না। মানে তার ইলেকট্রন শক্তি ক্লোজ টু কি? জিরো। মানে তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা নাই বললেই চলে। আচ্ছা এই হচ্ছে আমাদের কোশ্চেনের आंसर। এরপর আসো নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের দেখি। এটা গেল 5 নম্বর কি বলছে দেখো, উদ্দীপকের x ও y মৌলদ্বয়ের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার ক্রমের সাথে ইলেকট্রন আসক্তির ক্রমের ব্যতিক্রম বিশ্লেষণ করবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। চলো এই বিষয়টা একটু দেখি। ফ্লোরিন এবং ক্লোরিন। ফ্লোরিন এবং ক্লোরিন বলো তো ফ্লোরিনের ইলেকট্রন কি? 1s2 2s2 2p কি 5 না? 5। ক্লোরিন কি? 1s2 2s2 2p6 এটা 3s2 3p কি 5। আর দেখো এখানে 3d অরবিটাল আছে বাট 3d টা ফাঁকা, ঠিক আছে। আচ্ছা আমি একটু এই জায়গায় বক্স দিয়ে দেব 2s2 2p5
5 এটা হচ্ছে তোমার 3s2 5 3 আচ্ছা ঠিক আছে। এখন দেখো উপর থেকে তুমি যদি এবার নিচে যাও, উপর থেকে নিচে গেলে দেখো উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, তো আকার বাড়লে বাকি সবকিছু কমে। তাহলে উপর থেকে নিচে গেলে আকার বাড়তেছে, তার মানে কি তড়িৎ ঋণাত্মকতা কমতেছে না? কমতেছে। আচ্ছা তাহলে আমাকে বলো তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা কি হবে? তড়িৎ ঋণাত্মকতার ক্রম কি হবে? তড়িৎ ঋণাত্মকতার ক্রম হবে ফ্লোরিনের বেশি, ফ্লোরিন কি কম। উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে, ফ্লোরিনের বেশি হবে, ফ্লোরিনের কম, ফ্লোরিনের বেশি ফ্লোরিনের কম। আচ্ছা ঠিক আছে। এবার আসো সমস্যাটা হবে ইলেকট্রন শক্তির ক্রমে। এইখানে একটু ঝামেলা আছে, ব্যাপারটা দেখো উপর থেকে নিচে গেলে আকার তো বাড়ে, তো সেই হিসেবে ইলেকট্রন শক্তি কমে যাওয়ার কথা। তার মানে ক্লোরিনের ইলেকট্রন শক্তির মান ফ্লোরিনের ইলেকট্রন শক্তি অপেক্ষা কম হওয়ার কথা। কিন্তু বাস্তবে দেখা যায় ক্লোরিনের ইলেকট্রন শক্তি বেশি, ফ্লোরিনের ইলেকট্রন শক্তি কি কম, মানে ক্রমটা উল্টে যায়। কেন এরকমটা হচ্ছে? এটা কারণ কি? কারণটি দেখো, কারণটা হচ্ছে তুমি একটু ফ্লোরিনের ইলেকট্রনিয়াস দেখো। ফ্লোরিনের ইলেকট্রনিয়াস কি 2s2 2p5, 2s2 2p5। দেখো আমরা জানি যে কোন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা থাকতে পারে। কয়টা থাকতে পারে? 8টা। কিন্তু দেখো এখানে অলরেডি কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। তার মানে এখানে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, ইলেকট্রন বেগের ঘনত্ব অনেক বেশি। এই জন্য নতুন কোন ইলেকট্রন যদি এখানে প্রবেশ করতে চায়, ওই নতুন ইলেকট্রনটা এই আগে থেকেই থাকা ইলেকট্রনগুলো দ্বারা অধিক বিকর্ষণের কি হবে? মুখোমুখি হবে। ফলে সহজে ইলেকট্রন এখানে প্রবেশ করতে চাইবে না। ঠিক আছে? এই জন্য ফ্লোরিন সহজে ইলেকট্রন গ্রহণ করতে চায় না। ঠিক আছে? ওকে, গ্রহণ করবে বাট সহজে সে গ্রহণ করবে না। কিন্তু ক্লোরিনের বেলায় দেখো, ক্লোরিনের বেলায় আমরা জানি তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 18টা। 2n² ফর্মুলা দিয়ে বের করো, 18টা থাকতে পারে 2n²। দেখো এখানে 18টার মধ্যে ইলেকট্রন আছে কয়টা? দেখো এখানে মাত্র 7টা। থাকতে পারে 18টা, কিন্তু ইলেকট্রন আছে এখানে মাত্র কয়টা? 7টা। তার মানে দেখো এখানে কিন্তু ইলেকট্রন বেগের ঘনত্ব তুলনামূলকভাবে কি কম। ওকে, এই জন্য নতুন কোনো ইলেকট্রন এখানে ঢুকলে সে খুব বেশি বিকর্ষণের মুখোমুখি হবে না। এই জন্য খুব ইজিলি এখানে একটা ইলেকট্রন প্রবেশ করতে পারবে। এই জন্যই ক্লোরিনের ইলেকট্রন শক্তির মান ফ্লোরিনের অপেক্ষা কি হয়? বেশি হয়ে থাকে। ঠিক আছে? মনে রাখবা তড়িৎ ঋণাত্মকতার কোনো ঝামেলা নেই, কিন্তু ইলেকট্রন শক্তির এই ক্রমটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা এক্সামে আসবেই। মানে ইলেকট্রন শক্তির কোনো প্রশ্ন আসলে এই কোশ্চেনটা আসবে। ঠিক আছে? ওকে, তাহলে ক্লিয়ার হয়ে গেল আমাদের। নেক্সট আসো। নেক্সট কি আমাদের 6 নম্বর কি বলছে দেখো, বলছে উদ্দীপকের পি এর আকার y অপেক্ষা বড়। পি এর আকার y অপেক্ষা বড়, কিন্তু পি এর সুস্থিত আয়নের আকার y এর সুস্থিত আয়ন অপেক্ষা ছোট। আচ্ছা বুঝছি জিনিসটা। এখানে মূলত পি কে হচ্ছে 6 নম্বর। পি হচ্ছে আমার এখানে সোডিয়াম, আর y কি ক্লোরিন না? y হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, y হলো ক্লোরিন। আর আচ্ছা ঠিক আছে, এখন দেখো এটা খুবই স্বাভাবিক। তৃতীয় পর্যায়ে সোডিয়াম সর্ববামে আর ক্লোরিন কি সর্বডানে। আমি যদি নিষ্ক্রিয় গ্যাস বাদ দিয়ে রাখি, ঠিক আছে, তাহলে খুবই স্বাভাবিক লেফট টু রাইট গেলে আকার তো কমে। তাহলে সোডিয়ামের আকার
সোডিয়ামের আকার ক্লোরিনের আকার অপেক্ষা কি হবে, বড় হবে, ঠিক আছে, খুবই স্বাভাবিক। তাহলে সোডিয়ামের আকার ক্লোরিন অপেক্ষা বড় হবে, ঠিক আছে, বুঝলাম। বাট বলো তো সোডিয়ামের সুস্থির আয়ন কোনটা? সোডিয়াম প্লাস সোডিয়াম নেচারে কিভাবে থাকে, Na+ হিসেবে থাকে, সোডিয়াম Na+ হিসেবে থাকে, ঠিক আছে না নেচারে। আর ক্লোরিন নেচারে কিভাবে থাকে, Cl- হিসেবে থাকে, ঠিক আছে। আচ্ছা এবার লক্ষ্য করো দেখো এটা হচ্ছে Na+, হ্যাঁ Na+, তাহলে Na+ আমাকে বলো তো প্রোটন কয়টা আছে? প্রোটন আছে 11টা না, 11 প্রোটন, ইলেকট্রন ভাই কয়টা আছে? 10টা, এটা 10 ইলেকট্রন, ঠিক আছে ইলেকট্রন। আর Cl- এ বলো প্রোটন কয়টা? 17টা, 17টা তাহলে 17 প্রোটন, ইলেকট্রন হলো 18টা ইলেকট্রন কয়টা? 18টা 18 ইলেকট্রন। আচ্ছা এবার একটা বিষয় লক্ষ্য করো, মনে রাখবা যদি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা থেকে বেশি হয়, যদি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা থেকে বেশি হয়, তাহলে কি হবে? এই প্রোটনগুলা কি করবে, এই ইলেকট্রনগুলোকে তীব্রভাবে আকর্ষণ করবে। যদি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার চেয়ে কি হয়, বেশি হয়, তাহলে এই প্রোটনগুলা ইলেকট্রনগুলোকে তীব্রভাবে নিজের দিকে কি করবে, আকর্ষণ করবে। এই জন্য Na+ এর যে সাইজ বা আকার সেটা অনেক কমে যাবে, অনেক ছোট হয়ে যাবে। আর দেখো এখানে প্রোটন কয়টা? 17টা, আর ইলেকট্রন কয়টা? 18টা। তার মানে দেখো 17টা প্রোটন কিন্তু 18টা ইলেকট্রনকে খুব বেশি তীব্রভাবে নিজের দিকে আকর্ষণ করতে পারবে না, যার জন্য এই Cl- এর যে ইলেকট্রন মেঘ, যে ইলেকট্রন ঘনত্বটা থাকবে, এটা একটু বেশি জায়গা জুড়ে ছড়ায় থাকবে, যার জন্য Cl- এর আকারটা একটু কি হবে, বড় হবে। কথাটা বুঝতে পারছো, আকার একটু বড় হবে। এই জন্য দেখো কোনটা? এই যে Cl- ব্যাপারটা দেখো, প্রোটন 17টা, ইলেকট্রন কি 18টা। এখন আমাদের নিয়ম হচ্ছে প্রোটন অলওয়েজ ইলেকট্রনকে টানে, নিয়ম কি? প্রোটন অলওয়েজ ইলেকট্রনকে নিজের দিকে টানে। তাহলে দেখো 17টা প্রোটন 18টা ইলেকট্রনকে কি তীব্রভাবে টানতে পারবে? তুমি লজিক্যালি চিন্তা করো, তুমি দড়িটা টেনে ম্যাচ খেলতেছো, একটা দলে 17 জন মানুষ আছে, আরেকটা দলে 18 জন মানুষ, তাহলে 17 জন মানুষ কি 18 জনকে টানতে পারবে ইজিলি? যদি সবাই সেম সাইজের মানুষ হয়, একই শক্তি সম্পন্ন মানুষ হয়, তাহলে দেখো তাহলে 17টা প্রোটন কখনোই 18টা ইলেকট্রনকে তীব্রভাবে নিচের দিকে টানতে পারবে না, যার জন্য কি হবে, এই 18টা ইলেকট্রনের যে ইলেকট্রন ক্লাউড আছে, ইলেকট্রন মেঘ আছে, এটা একটু বেশি জায়গা জুড়ে ছড়ায় থাকবে, মানে ইলেকট্রনগুলো একটু দূরে দূরে থাকবে নিউক্লিয়াস থেকে, যার জন্য তোমার নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে ডিসটেন্স সেটা বেড়ে যাবে, যার জন্য এই আয়নটার সাইজও কি বেড়ে যাবে, ঠিক আছে। এই জন্য তুমি দেখবা Na+ সাইজের ছোট, কিন্তু Cl- সাইজে কি বড়। তাহলে আমি সাইজের ক্রম হবে এটা, দেখো তাহলে পরমাণুর আকারের ক্রম আর আয়নের আকারের ক্রম কিন্তু কখনোই কি হয় না, সেম হয় না। তাহলে পরমাণুর আকারের ক্রম আর আয়নের আকারের ক্রম অলওয়েজ কি হবে, ডিফারেন্ট হবে, ঠিক আছে, বুঝে গেল তো, ক্লিয়ার। নেক্সট আসো, 7 নম্বর কি বলছে দেখো, উদ্দীপকের টি অপেক্ষা Y মোলের অক্সাইড তীব্র অম্লধর্মী হবে ব্যাখ্যা করো। এটা হচ্ছে প্রয়োগে আসছে। টি কে বলো তো এখানে, টি হচ্ছে ফসফরাস, টি হচ্ছে ফসফরাস, আর Y কি ক্লোরিন। আচ্ছা দেখো বলো তো ফসফরাসের অক্সাইড কি কি হয়, কি বলো, তোর মাথায় গেছে? এই দেখো কি আছে, P2O3 আছে, P2O5 আছে, আচ্ছা এগুলো এই দুটো মিলে হচ্ছে মেইন। আর ক্লোরিনের অক্সাইড কি, Cl2O আছে, Cl2O আছে, তারপরে হচ্ছে Cl2O3 আছে, তারপরে হচ্ছে Cl2O5 আছে, তারপরে Cl2O7 আছে, ঠিক আছে।
তাহলে এ হচ্ছে ক্লোরিনের চারটা অক্সাইড, ঠিক আছে, চারটা অক্সাইড। আচ্ছা এগুলো তুমি 19 বসে তুমি ফোকাস করো, P2O5 এ ফোকাস করো, হচ্ছে Cl2O7 এ ফোকাস করো। এবার দেখো দেখো তুমি এটা পড়ছো না যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বাড়ে, এটা পড়ছো না? অধাতব ধর্ম কি বাড়ে না? কারণ আমাদের পর্যায় সারণী বাম দিকে কারা থাকে, মূলত ধাতুগুলা থাকে, আর ডান দিকে কারা থাকে, অধাতুগুলা থাকে, ঠিক আছে। তাহলে দেখো লেফট টু রাইট গেলে কি অধাতব ধর্ম বাড়ে। আবার আমরা এটাও জানি যে ধাতব যে অক্সাইডগুলো আছে এগুলো হচ্ছে ক্ষারধর্মী, আর অধাতব যে অক্সাইডগুলো আছে এগুলো কি অম্লধর্মী, এগুলো কি অম্লধর্মী। এখন মনে করো তুমি P2O5 কে পানিতে নিছো, কি উৎপন্ন হবে? ফসফরিক অ্যাসিড H3PO4, ঠিক আছে, H3PO4। আর তুমি ধরো Cl2O7 কে পানিতে নিছো, কি উৎপন্ন হবে বলি? HClO4, কি উৎপন্ন হবে? HClO4, ঠিক আছে। তাহলে কি করবে তুমি? দুইটা অক্সাইডের মধ্যে পানি দিয়ে দিবে, দুইটা অ্যাসিড পাবে। এখন দেখো আগে তোমাকে এইটা বের করতে হবে এই দুইটা অ্যাসিডের মধ্যে কোন অ্যাসিডটা অধিক শক্তিশালী। এটা কিভাবে বের করব আমরা? আমরা প্রত্যেকটা অ্যাসিডে আমার যে কেন্দ্রীয় পরমাণুটা থাকবে, ওই কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা আমরা বের করব। ওই কেন্দ্রীয় পরমাণু কি বের করব? জারণ মান। তাহলে দেখো এখানে তোমার জারণ মান কত? 4 দুগুণা 8, অক্সিজেন তুমি 2 ধরবা, এটা 4 দুগুণা 8, এখান থেকে তুমি 3 বিয়োগ করবে বিকজ হাইড্রোজেন কয়টা? 3টা। তাহলে 4 দুগুণা 8 বিয়োগ 3 কত হবে? +5, ঠিক আছে, +5। এখানে দেখো 4 দুগুণা 8, এখানে হাইড্রোজেন কয়টা? একটা, এখানে আসবে কত? +7। এরপর তুমি দেখবা কোন অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা বেশি। তাহলে যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা বেশি হবে ওই অ্যাসিডটা অধিক শক্তিশালী হবে, এবং ওই অ্যাসিডটা যে অক্সাইড থেকে উৎপন্ন হয়েছে ওই অ্যাসিডটা কি হবে? অধিক অম্লধর্মী হবে। কথাটা বুঝতে পারছো? তাহলে শক্তিশালী অ্যাসিড মানে যে অ্যাসিডটা অধিক শক্তিশালী ওই অ্যাসিডটা যে অক্সাইড থেকে তৈরি হবে। বলে দাও ভাই তিনটা টিস্যু দেন তো ভাই। নিয়ে যাও, কি বলে? দরজা লাগাও। ভাইয়া কি বললাম? প্রশ্ন আছে, এই অ্যাসিডগুলো পাইলেন কিভাবে? মানে পানির সাথে যুক্ত করে না লিখলেন কিভাবে এগুলো? চোখ বন্ধ করে চোখ বন্ধ করে? ওই যে ওই দুইটা ওই যে এগুলো? না ওই যে পাঁচটা এইটা? বাম পাশটা ডান পাশ, হ্যাঁ, ডান পাশ। এগুলো লিখলেন এটা কিভাবে? প্র্যাকটিস সব কি ভাই সব কিছু বিষয়ে লজিক নেই, তোমাকে প্র্যাকটিস করতে হবে। দেখো মুখস্থ না মুখস্থ কেন, তুমি প্র্যাকটিস করতে হবে, মুখস্থ কেন? তুমি খাতায় লিখতে শিখতে পারবে। কি বলবো তোমরা আর এক বছর পরে অ্যাডমিশন দিবা, তুমি যদি এখন এই কোশ্চেন করো ভাইয়া এই অক্সাইডের মধ্যে পানি দিলে কোন অ্যাসিড হবে, তো কেমনে চান্স পাবা? ঠিক আছে, মান সমানই থাকবে না। ব্যালেন্সিং খুব একটা গুরুত্বপূর্ণ না ইনঅর্গানিক কেমিস্ট্রি। দেখো কি বললাম? যে অ্যাসিডটা অধিক শক্তিশালী ওই অ্যাসিডটা যে অক্সাইড থেকে উৎপন্ন হবে ওই অক্সাইডটা কি হবে? অধিক অম্লধর্মী হবে। তাহলে এখানে Cl2O7 হচ্ছে অধিক অম্লধর্মী। এই অক্সাইড থেকে কিন্তু প্রশ্ন আসে অলওয়েজ, তাহলে এটা হচ্ছে অধিক অম্লধর্মী, ঠিক আছে, সুন্দর। তাহলে আমাদের হয়ে গেল এটা। চলো নেক্সট কোশ্চেন, লাস্ট ওয়ান। ইয়েস, সম্পূর্ণটা শেষ। 8 নম্বর কি বলছে বলো? বলছে উদ্দীপকের টি মোলের প্রথম আয়নীকরণ বিভব ইউ মোলের চেয়ে বেশি হলেও দ্বিতীয় আয়নীকরণ বিভব কম হওয়ার কারণ ব্যাখ্যা করো। খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো এটা টি কে, টি হচ্ছে ফসফরাস, ইউ কে সালফার। আচ্ছা দেখো এটা দেখো 8 নম্বর না? হ্যাঁ 8 নম্বরে ফসফরাস ইলেকট্রনের
ডিফারেন্স কি বলতো? ফসফরাসের ইলেকট্রন নিউক্লিয়েশন 1s2 1s2 2s2 2p6 3s2 3p3 আর ফসফরাস প্লাস কি বলো বলতো? প্লাস ফসফরাস একটা ইলেকট্রন মিলে গেছে চলে যাবে। এটা তো চলে 3s2 3p2 হবে এটা। ফসফরাস প্লাস Yes. আর সালফার কি বলতো? সালফার সালফার কি? সালফার হচ্ছে সালফার কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p4 আর সালফার প্লাস কি হবে? হ্যাঁ ফসফরাস না ইলেকট্রন গ্রহণ করে হ্যাঁ বাট এখানে তোমার যেটা আমরা আয়নীকরণ শক্তির কথা বলছি সেটা তো ইলেকট্রন সরাইতে হবে আমাকে 3s2 3p3 হয়ে যাবে। আচ্ছা ভালো করে লক্ষ্য করো, একটু মনোযোগে লক্ষ্য করো। দেখো, প্রথম আয়নীকরণ শক্তি মানে কি? প্রথম আয়নীকরণ ওই যে প্রথম আয়নীকরণ শক্তি মানে হচ্ছে আমাকে পরমাণু থেকে ইলেকট্রন সরাইতে হবে। কোথা থেকে সরাইতে হবে? পরমাণু। দেখো ফসফরাস হচ্ছে 3p3, সালফার কি? 3p4 ফসফরাস হচ্ছে 3p3, সালফার কি? 3p4। তাহলে দেখো 3p3 থেকে সরানো বেশি কঠিন নাকি 3p4 থেকে? 3p3 অবশ্যই 3p3 থেকে, যেহেতু 3p3 মানে কি অর্ধপূর্ণ, হ্যাঁ তাহলে 3p3 অধিক স্টেবল, জি। তাহলে 3p3 থেকে সরানো কঠিন হুম। 3p4 অপেক্ষা। তাহলে প্রথম আয়নীকরণ শক্তির বেলা অবশ্যই ফসফরাসের বেশি হবে, সালফারের কি কম হবে কম হবে, ঠিক আছে? জি এখন মনে করো তুমি একটা ইলেকট্রন অলরেডি সরায় ফেলছো, একটা ইলেকট্রনকে অলরেডি সরাই তুমি রিমুভ করে ফেলছো, তাহলে রিমুভ করার পর কি হয়ে যাবে? এটা p প্লাস, হ্যাঁ আর এটা কি হয়ে যাবে? s প্লাস। S plus তাহলে p প্লাস কি হয়ে যাবে? 3s2 3p2, বিকজ একটা ইলেকট্রন অলরেডি চলে গেছে, আর এটা হবে s প্লাস 3p4 থেকে এটা কি হয়ে যাবে? জি 3p3। এইবার দেখো তো কোনটা বেশি স্টেবল? এইবার দেখো s প্লাসেরটা বেশি স্টেবল, কারণ এটা 3p3 আর এটা কি 3p2। এবার যখন তুমি সেকেন্ড ইলেকট্রনটা সরাইতে যাবা তখন তোমাকে 3p3 থেকে সরাইতে হবে, হ্যাঁ তাহলে এবার কিন্তু তোমার 3p3 থেকে যেহেতু সরাইতে হবে এজন্য বেশি কষ্ট হবে। হ্যাঁ এই জন্য দ্বিতীয় আয়নীকরণ শক্তির বেলায় সালফারের বেশি, ফসফরাসের কি কম কম। এইটা হচ্ছে বিষয়। এই জিনিসগুলো সুন্দর করে লিখতে পারলে 4-4। ওকে, তাহলে আমাদের পর্যাপিত ধর্ম আমাদের মোটামুটি ক্লিয়ার। এগুলো পরীক্ষায় আসবে, এগুলো প্র্যাকটিস করবো। আগামী ক্লাসে আমরা অন্য আরেকটা টপিক থেকে কোশ্চেন সলভ করবো। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম Gracias.